হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আপনারা দেখছেন ডক্টর অন ইউটিউব। আমি ডক্টর জয়দেব, আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট। এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলি আছে সেগুলিকে খুব সহজভাবে এক্সপ্লেন করা। আজকে যে বিষয়ে কথা হবে সেটি হলো ডায়েট ফর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, অর্থাৎ প্যানক্রিয়াসের যে প্রদাহজনিত যে সমস্যা, তার ক্ষেত্রে কোন কোন খাবার খাওয়া উচিত আর কোন কোন খাবার অবশ্যই অ্যাভয়েড করা উচিত, সেই বিষয়ে আজকের এই ব্লগে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে কি কি খাবার খাওয়া যাবে আর কি খাবার খাওয়া যাবে না সেটা জানার আগে আমাদের সংক্ষেপে একটু জেনে নিতে হবে যে প্যানক্রিয়াস গ্ল্যান্ডটির কাজ কি আর কিভাবে এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়। তবে সব থেকে প্রথমেই একটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে, সেটি হলো যে আমার যে নতুন পার্সোনাল ব্লগটি আমি ওপেন করেছি, সেখানে কিন্তু আমি চেষ্টা করছি এখন থেকে রেগুলার বেসিসে কিউএনএ সেশনে আসা। অর্থাৎ এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আপনারা যে সমস্ত প্রশ্নগুলি করে থাকেন, যে সমস্ত কমেন্টগুলি করে থাকেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আমার নতুন চ্যানেলের বিভিন্ন কিউএনএ সেশনে। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে চ্যানেলটির লিংক দেওয়া থাকবে, প্রথমেই সেই লিংকে ক্লিক করে আপনি কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। অর্থাৎ মোবাইল স্ক্রিনের ঠিক নিচের দিকে যে একটি অ্যারো আছে, ডাউন অ্যারো যেটি আছে, সেটির উপরে ক্লিক করবেন। তার ফলে কি হবে, নিচে দেখবেন ডেসক্রিপশন বক্স খুলে যাবে এবং ডেসক্রিপশন বক্সের সব থেকে প্রথমেই যে ব্লু কালারের যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কে ক্লিক করবেন। তার ফলে আমার নতুন ব্লগের পেজে চলে যাবেন এবং আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সেখানে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করবেন। তার পাশে যে নোটিফিকেশন বেলটি আছে সেটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতেও ভুলবেন না। তার ফলে পরবর্তীকালে যখনই আমি কোনো কিউএনএ সেশনে আসবো আপনার কাছে সেই ব্লগটির নোটিফিকেশন ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে। আর যদি আপনার এভাবে সাবস্ক্রাইব করতে অসুবিধা হয় তাহলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন ডক্টর জয়দেব ভ্লগস। এই বলে সার্চ করলেই দেখবেন প্রথমেই আমার ভ্লগটি চলে আসবে, সেখান থেকে গিয়েও আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং চ্যানেলে যে কিউএনএ সেশনগুলি আছে সেগুলিও কিন্তু ভিজিট করতে পারেন। হতে পারে যে আপনি প্রিভিয়াসলি কোনো কমেন্ট করেছিলেন, সেটাকে নিয়ে হয়তো আমি এক্সপ্লেন করেছি। তো চলে আসি আজকের বিষয়ে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলো প্যানক্রিয়াসের একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত সমস্যা। প্যানক্রিয়াস হলো আমাদের শরীরে পেটের মধ্যে অবস্থিত একটি বিশেষ একটি গ্ল্যান্ড এবং এই গ্ল্যান্ডটি সাধারণত স্টমাকের পিছনের দিকে থাকে। এই গ্ল্যান্ডটির থেকে একদিকে যেমন ইনসুলিন, গ্লুকাগনের মতো হরমোনগুলি উৎপন্ন হয় যেটি ব্লাডে সুগারের লেভেল নিয়ন্ত্রণ করে, তার পাশাপাশি বিভিন্ন রকম ডাইজেস্টিভ এনজাইমস যেমন অ্যামাইলেজ, লাইপেজ, এরকম আরও বেশ কিছু এনজাইম উৎপন্ন হয় যেগুলি কিন্তু খাদ্যবস্তুর পাচনে সাহায্য করে। সুতরাং এই প্যানক্রিয়াস গ্ল্যান্ডটির কিন্তু বেশ কিছু ফাংশন আছে। যদি কোনো কারণে প্যানক্রিয়াসের ক্রনিক ইনফ্লামেশন হয় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হতে পারে। একদিকে যেরকম খাবার হজমের সমস্যা হতে পারে, অপরদিকে কিন্তু রেকারেন্ট ইনফেকশন হওয়ার জন্য, আস্তে আস্তে প্যানক্রিয়াসের বিভিন্ন সেল ড্যামেজ হওয়ার জন্য কিন্তু পরবর্তীকালে ডায়াবেটিসের মতো সমস্যাও কিন্তু অ্যাপিয়ার করতে পারে। তো কি কি কারণে এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয় সংক্ষেপে দেখে নিই। তার মধ্যে সব থেকে কমন যে কারণটি সেটি হলো অ্যালকোহলিজম। রেগুলার যারা অ্যালকোহল নেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা বেশি। অ্যালকোহলিজম ছাড়া আরেকটি যে কারণে প্যানক্রিয়াটাইটিস হতে পারে সেটি হলো বিভিন্ন রকম স্টোন। এই স্টোন একদিকে যেরকম প্যানক্রিয়াসের যে ডাক্ট তার মধ্যে ডেভেলপ করতে পারে, অথবা গল ব্লাডারের কোনো স্টোন গল ব্লাডার থেকে ডিসলজ করে এসে প্যানক্রিয়াসের কোনো একটি স্থানে ব্লক করতে পারে, তার ফলেও কিন্তু প্যানক্রিয়াসের ইনফ্লামেশন হতে পারে। এছাড়া বিভিন্ন জেনেটিক কন্ডিশনেও প্যানক্রিয়াটাইটিস হতে পারে। হাইপার ক্যালসিমিয়া অর্থাৎ ব্লাডে ক্যালসিয়ামের লেভেল অনেক বেশি থাকলে সেক্ষেত্রেও প্যানক্রিয়াসের ইনফ্লামেশন হওয়ার চান্স আছে। হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া অর্থাৎ লিপিড বেশি থাকলে সেক্ষেত্রেও কিন্তু এই প্যানক্রিয়াসের ইনফ্লামেশন হতে পারে। এছাড়া অটো ইমিউন প্যানক্রিয়াটাইটিস বলে একটি কন্ডিশন রিসেন্টলি উঠে আসছে, সেক্ষেত্রেও কিন্তু প্যানক্রিয়াসের ইনফ্লামেশন হতে পারে এবং তার থেকে পরবর্তীকালে প্যানক্রিয়াসের ড্যামেজ হতে পারে এবং বিভিন্ন রকম ফিচার্স ডেভেলপ করতে পারে। তো এবার আমরা জাস্ট দেখে নেব যে প্যানক্রিয়াটাইটিস যদি থাকে প্রথমে আমরা জানবো যে কি কি খাবার খাওয়া যাবে এবং তারপরে আমরা জানবো যে কি কি খাওয়ার একদমই নিষেধ।
কি কি খাবার একদমই নেওয়া যাবে না। তো কি কি খাবার খাওয়া যাবে তার মধ্যে প্রথমেই যেটি সব থেকে জরুরি সেটি হলো অ্যাডিকুয়েট হাইড্রেশন মেনটেন করতে হবে, অর্থাৎ কিন্তু জল কিন্তু উপযুক্ত পরিমাণে নিতে হবে, তার ফলে যাতে শরীরে কোনোভাবে ডিহাইড্রেশন না হয়। ডিহাইড্রেশন হলে কিন্তু এই প্যানক্রিয়াসের সমস্যা প্রেসিপিটেট করতে পারে। ভেজিটেবলস, যে সমস্ত শাকসবজি আছে সব কিছুই খাওয়া যাবে, এবং ভেজিটেবলসে কিন্তু অ্যাডিকুয়েট পরিমাণে একদিকে যেরকম ফাইবার থাকে তার সাথে কিন্তু বিভিন্ন রকম মিনারেলস থাকে, ভিটামিনস থাকে, সেগুলোও কিন্তু খুব জরুরি। ফ্রুটস, বিভিন্ন রকম ফলের মধ্যে একদিকে যেরকম বিভিন্ন ভিটামিনস থাকছে তার সাথে কিন্তু ফলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিও থাকে, যেটি এক্ষেত্রে কিন্তু বেশ হেল্প করে। এছাড়া চাল, ডাল, গম এগুলিতেও খাওয়াই যাবে, সেগুলো খেতে কোনো সমস্যা নেই। বিভিন্ন রকম বিনসও কিন্তু খাওয়া যাবে, সেটিও কিন্তু প্যানক্রিয়াসের সমস্যায় কিন্তু সেগুলি রেস্ট্রিক্ট করার কোনো প্রয়োজন নেই। এছাড়া বিভিন্ন রকম ডেয়ারি প্রোডাক্টসের মধ্যে যেগুলি লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্টস, যাতে ফ্যাটের পরিমাণ কম, সেই ধরনের ডেয়ারি প্রোডাক্টসও কিন্তু খাওয়া যাবে, সেটা খেতেও কোনো অসুবিধা নেই। এবার আমরা জানবো সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো যে কোন কোন খাবার একদমই খাওয়া যাবে না। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের যারা পেশেন্ট তাদের ট্রিটমেন্টের কিন্তু মেন যেটা লক্ষ্য থাকে যে প্যানক্রিয়াসের উপরে যেন খুব বেশি ওয়ার্কলোড না পড়ে। প্যানক্রিয়াস কখন সব থেকে বেশি অ্যাক্টিভ হয়? যখন কোনো খাবার খাওয়া হয়, খাবার খাওয়ার পরেই বিভিন্ন ধরনের খাবার, বিশেষ করে ফ্যাটি ফুডস বা কার্বোহাইড্রেট, এই ধরনের খাবার নেওয়ার পরেই কি হয়, প্যানক্রিয়াসের উপরে ওয়ার্কলোড বাড়ে এবং তারপরেই কিন্তু প্যানক্রিয়াস সব থেকে বেশি অ্যাক্টিভ হয়। সেজন্য আমাদের যেটা নর্মাল, যেটা আমাদের অভ্যেস, যে সারা দিনে 2 থেকে 3টা বড় মিল আমরা নিই, যেরকম হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এগুলি সাধারণত হেভি হয়। তো যাদের ক্ষেত্রে প্যানক্রিয়াসের সমস্যা আছে তাদের কিন্তু এরকম দিনে 2 থেকে 3টে বড় মিল নেওয়া যাবে না। তাদের কিন্তু মিলগুলোকে ডিভাইড করতে হবে, অর্থাৎ ছোট ছোট মিল নিতে হবে 6 থেকে 8 বার। অ্যাট এ টাইম বেশি মিল নেওয়া যাবে না, তাতে অ্যাট এ টাইম প্যানক্রিয়াসের উপরে ওয়ার্কলোড কিন্তু কমবে। সেকেন্ড হচ্ছে, যেটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সব থেকে বড় ফ্যাক্টর, অ্যালকোহলিজম। অবশ্যই যাদের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে তাদের কিন্তু একদম অ্যালকোহল ইনটেক বন্ধ করতে হবে। থার্ড হচ্ছে স্মোকিং, বিভিন্ন রকম টোবাকো প্রোডাক্টস, সেগুলি কিন্তু প্যানক্রিয়াটাইটিস প্রেসিপিটেট করতে পারে, তো সেগুলোও বন্ধ করতে হবে। তার সাথে রেড মিট বলতে বিভিন্ন মাটন, তার সাথে বিফ বা পর্ক, এই ধরনের খাবার থাকলে সেগুলি কিন্তু কমাতে হবে, কারণ এতে কিন্তু ফ্যাটের পরিমাণ বেশি থাকে। এবং যখনই ফ্যাটি ফুডস নেওয়া হয় তখনই কিন্তু প্যানক্রিয়াস স্টিমুলেটেড হয় এবং প্যানক্রিয়াস চেষ্টা করে বেশি পরিমাণে এনজাইম রিলিজ করতে, এবং তার ফলে কিন্তু সেই অতিরিক্ত এনজাইমগুলো কিন্তু প্যানক্রিয়াসকেই ড্যামেজ করে। তার ফলে কি হয়, যে এই যে সমস্যা সেটি কিন্তু বাড়তে পারে। এছাড়া মেয়োনিজের মতো প্রোডাক্ট অথবা মার্জারিন, বাটার, এগুলো অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলোতেও ফ্যাটের পরিমাণ বেশি থাকে এবং এগুলিও প্যানক্রিয়াসকে অনেক বেশি স্টিমুলেট করে। বিভিন্ন রকম তৈলাক্ত খাবার, তার মধ্যে খুব কমনলি যেটা আমরা নিয়ে থাকি বিভিন্ন রকম ফ্রেঞ্চ ফ্রাই বা পটাটো চিপস, এগুলির মধ্যেও কিন্তু ফ্যাটের পরিমাণ বেশি থাকে, এগুলিও অ্যাভয়েড করতে হবে। তাছাড়া বিভিন্ন সুগারি ড্রিঙ্কস, বিভিন্ন কার্বোনেটেড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস যেগুলি আছে সেগুলি অ্যাভয়েড করতে হবে। পেস্ট্রি জাতীয় খাবার অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তো এরকম বেশ কিছু খাবার আছে যেগুলি কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এগুলি নিলে কিন্তু তার প্যানক্রিয়াসের সমস্যা বাড়তে পারে। তো আজকের ব্লগে আমরা জানলাম যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কি, কেন হয়, কি কি কারণে হয়ে থাকে, কি কি খাবার নেওয়া যাবে এবং কি কি খাবার অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তো ব্লগটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই কিন্তু একটু লাইক করবেন এবং তার সাথে ব্লগটি কিন্তু নিজের বন্ধুবান্ধব অথবা ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ারও করতে পারেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। এবং সবশেষে বলবো, আমার যে নতুন পার্সোনাল ব্লগটি আছে ডক্টর জয়দেব ব্লগস, সেই ব্লগসটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে সেটি কমেন্ট করে যখন আপনি জানাবেন তার রিপ্লাই কিন্তু আমি ওই ব্লগেই করব। ওই ব্লগটি সাবস্ক্রাইব করে তার যে বেল আইকনটি আছে সেটিও প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। তার ফলে আমি যখন আপনার কোনো প্রশ্ন বা কমেন্ট নিয়ে আমি ডিসকাস করব তখন সেই নোটিফিকেশন আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।